সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র থেকে অধ্যয়ন করব। তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো। অনলাইন ক্লাসে ফজিলা রহমান মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি রাজীব হালদার রাজু, প্রভাষক, জীববিজ্ঞান, ফজিলা রহমান মহিলা কলেজ। আজকের পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা কোষতত্ত্ব সম্পর্কে বলতে পারবে, কোষতত্ত্ব সংশ্লিষ্ট বিজ্ঞানীদের নাম বলতে পারবে, কোষবিদ্যায় কোষতত্ত্ব এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, জীববিজ্ঞানের সমৃদ্ধি ও প্রসিদ্ধিতে কোষতত্ত্ব এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আজকে অধ্যায়ের নাম কোষ ও এর গঠন। আজকের পাঠ হচ্ছে কোষতত্ত্ব বা কোষ মতবাদ, ইংলিশে একে বলা হয় সেল থিওরি। তার মানে আজকে আমরা পড়ব কি? সেল থিওরি। এর আগে একটু খেয়াল করি, কয়েকজন মনি ঋষিদের আমরা দেখি, খেয়াল করে দেখো। প্রথমে রয়েছেন কে? রবার্ট হুক, ফাদার অফ সাইটোলজি, তাকে তোমরা ভালোভাবেই চেনো। পরে কয়েকজন রয়েছে আমাদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে নিউ ফেস। যেমন প্রথমে এই যাকে আমরা দেখতে পাচ্ছি ম্যাথিয়াস স্লেইডেন। তারপরে যাকে দেখতে পাচ্ছি দেখো, তিনি হচ্ছেন থিওডর সোয়ান, এবং একদম শেষে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন রুডল্ফ ভার্চু বা রুডল্ফ ভিটচো। জীববিজ্ঞানে বা সাইটোলজিতে এদের অবদান সম্পর্কে অবশ্যই তোমরা জেনে থাকবে। দেখো 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক তিনি কোষ আবিষ্কার করেছেন। এর পরবর্তীতে দেখো ম্যাথিয়াস স্লাইডেন, তিনি কি করেছেন? তিনি হচ্ছেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী। এবং থিওডর সোয়ান, তিনি হচ্ছেন জার্মান প্রাণী বিজ্ঞানী। এবং দেখো রুডল্ফ ভার্চু, তিনি হচ্ছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী তথা জীববিজ্ঞানী। এই তিন বিজ্ঞানী সাইটোলজিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বা জীববিজ্ঞানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা যা করেছেন তা আমরা এখন পড়ব। তো তার আগে বলি, একটি সেল বা একটি কোষ সম্পর্কে বিশদভাবে জানতে প্রায় 300 বছরের মতন সময় লেগে গেছে। হয়তো অনেকে এটা জানো বা এই তথ্য যদি কারো অজানা থাকে আজকে জেনে নিও। দেখো 1838 সালে বিজ্ঞানী স্লেইডেন তিনি কি করেছেন? এই দেখো একটা উদ্ভিদ না, আর একটা উদ্ভিদ কোষ, অর্থাৎ উদ্ভিদ সমূহ বা উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত, এটি তিনি বলেছেন। এরকম দেখো প্লান্টস মেড অফ সেলস, উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত, কো-ফাউন্ডার অফ সেল থিওরি। অর্থাৎ তিনি কে বলেছেন? কো-ফাউন্ডার, অর্থাৎ সেল থিওরির অনেক কয়েকজন বিজ্ঞানী রয়েছেন, তাদের মধ্যে ইনি একজন সহকর্মী, সেজন্য কো-ফাউন্ডার বলা হয়েছে তাকে 1838 সালে। এবং দেখো 1839 অর্থাৎ 1 বছর পরে আমাদের যে আরেক বিজ্ঞানী থিওডর সোয়ান, প্রাণী বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, তিনি বলেছেন কি? যে জীবদেহ অর্থাৎ মানব দেহ তথা জীবদেহ তাও কোষ দ্বারা গঠিত। দেখো তিনি হচ্ছেন থিওডর সোয়ান। এবং দেখো এই যে কঙ্কাল না, কঙ্কাল দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে কঙ্কালের গায়ে পেশি, মাংসপেশিগুলো যুক্ত হয়ে মানব শরীর কিভাবে গঠিত হয়েছে, কঙ্কাল সহ সবকিছুই এই কোষ দ্বারা গঠিত। একটু হাস্যকর একটা দৃশ্য দেখো, কঙ্কালটি দৌড়াচ্ছে। হ্যাঁ, যাই হোক,
এই তো এবং দেখা যায় কি এই যে থিওডর সোয়ান এবং স্লেইডেন তাদের এই গবেষণার পরে 1855 সালে বিজ্ঞানী ভার্চু বা রুডলফ ভার্চু তিনি কোষ গবেষণা করে তিনি আরো তথ্য পেয়েছেন, তা আমরা পরে পড়বো। তো ওখানে জার্মান বিজ্ঞানী থিওডর সোয়ানের কথা একটু বলি। জার্মান সায়েন্টিস্ট হু স্টাডিড অ্যানিমালস, যিনি প্রাণী সম্পর্কে গবেষণা করেছেন, স দ্যাট দেখেছিলেন অল অ্যানিমালস হি স্টাডিড ওয়ার সেলুলার, সো কনক্লুডেড। দেখা যায় কি যে তিনি যত প্রাণী নিয়ে গবেষণা করেছেন সকলকেই তিনি এই উপসংহারে পৌঁছেছেন যে তারা সকলেই কোষ দ্বারা গঠিত, অর্থাৎ অল অ্যানিমালস আর মেড অফ সেলস, সকল প্রাণী কোষ দ্বারা গঠিত। এরপর দেখো 1855 সালে রুডলফ ভির্চো তিনি কি বলেছেন, এই যে বিজ্ঞানী তিনি হচ্ছেন রুডলফ ভার্চু বা রুডলফ ভির্চো। তো তিনি একটা কথা বলেছেন যেটা বাংলা হচ্ছে কি কোষ হতে কোষের সৃষ্টি। ল্যাটিন ভাবে বলা যায়, দেখো এই একটা বই কি লেখা আছে দেখো, অমনিস সেলুলা ই সেলুলা, এখানে যদি এই লেখা দেখো এখানে যারা ইংলিশ তাদের ক্ষেত্রে দেখা যায় ইটাকে এর মতন অনেক সময় উচ্চারণ করেন। যাই হোক, তো ল্যাটিন ভাষায় তার কথা হচ্ছে এটা যে অমনিস সেলুলা ই অমনিস, মানে সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা, সেক্ষেত্রে বোঝায় কি কোষ হতেই কোষের উৎপত্তি। দেখো এই যে একটা কোষ বিভাজিত হয়ে আর একটা কোষ তৈরি হয়, অর্থাৎ পুরাতন কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। এবং তিনি কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে কোষ বিভাজন পরিলক্ষণ করেছেন, তারপরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটা তিনি কিন্তু প্রমাণ করেছেন, ঠিক আছে, এটা তিনি প্রমাণ করেছেন। এবং তারপর থেকেই কিন্তু আধুনিক কোষ মতবাদের সৃষ্টি হয়। তার এই মতবাদের পর থেকে কোষ মতবাদ আরো জোরালো হয়ে যায়। দেখো বিগিনিং অফ দ্য সেল থিওরি প্রথম দিকে ইন 1855, তো 1855 খ্রিস্টাব্দে এ জার্মান মেডিকেল ডক্টর নেমড রুডলফ ভার্চু অবজার্ভ, 1855 সালে রুডলফ ভার্চু নামে এক বিজ্ঞানী দেখেছিলেন আন্ডার দ্য মাইক্রোস্কোপ, তিনি অণুবীক্ষণ যন্ত্রে দেখেছিলেন সেলস ডিভাইডিং, কোষ বিভাজন দেখেছিলেন। এরপর দেখো he reasoned that all cells come from other pre-existing cells by cell division, তিনি এই কারণটা অনুভব করলেন যে সকল কোষই পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়। এরপর দেখো আমরা যা মূলত পড়ব আজকের মডার্ন সেল থিওরি, আধুনিক কোষ মতবাদ বা কোষ তত্ত্ব। প্রথমটি হচ্ছে কি দেখো, সকল জীবই কোষের সমন্বয় গঠিত বা কোষ সমন্বয় গঠিত, যেটাকে আমরা এরকম বলতে পারি কোষ হলো জীবনের মৌলিক একক। সেক্ষেত্রে অল লিভিং অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল বা সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, এটা বলতে পারি। এরপর দেখো দ্বিতীয় কোষ মতবাদ হচ্ছে কি কোষ বিভাজিত হয়েই নতুন কোষের সৃষ্টি হয়, অর্থাৎ all cell comes from the division of pre-existing cells। তো কি বলবো, এরকম আমরা বলতে পারি যে পুরাতন কোষ থেকে নতুন কোষ সৃষ্টি। এই দেখো একটা থেকে কিভাবে দেখো এই দুটা, অর্থাৎ এটা হচ্ছে কি মাদার সেল বা প্যারেন্ট সেল, আর এই দুটো হচ্ছে কি ডটার সেল বা অপত্য কোষ বা নতুন কোষ। এরপর দেখো তৃতীয়টা, কোষ একটি জীবের বংশগতির বস্তুসমূহ ধারণ করে যা মাতৃকোষ থেকে অপত্য কোষে সঞ্চারিত হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি কোষ হলো বংশগতির একক, অর্থাৎ সেল ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি, বা এরকম ডিটেলস বলতে গেলে cell contain the hereditary materials of an organism
which is passed from parent to daughter cell. এরপরে দেখো কোষ অভ্যন্তরেই সকল প্রকার বিপাকীয় কর্মকাণ্ড সংগঠিত হয়। এটিও কিন্তু একটি সেল থিওরির টার্ম। ইংলিশে আমরা যদি বলি অল মেটাবলিক প্রসেসেস টেক প্লেস উইদিন সেলস। এখন আমরা একটু এক নজরে দেখি সেল থিওরি। দেখো আদার সায়েন্টিস্ট কন্ট্রিবিউটেড টু দ্য সেল। দেখো স্লাইডিন কি বলেছেন, প্ল্যান্টস মেড অফ সেলস। এরপর থিওডর সোয়ান কি বলেছেন, অ্যানিমালস মেড অফ সেলস। এরপর দেখো রুডলফ ভির্চো কি বলেছেন, all cells come from other pre-existing cells by cell division. বিজ্ঞানীদের নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো, তিনি হচ্ছেন স্লাইডেন, তারপর সোয়ান এবং রুডলফ ভার্চো। এবার দেখো সেল থিওরি আবার আরেকটু খতিয়ে দেখা যাক। দেখো এই মাইক্রোস্কোপটা তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, কার বানানো বলতে পারো? এটা কিন্তু সেই প্রথম রবার্ট হুক যেটা তৈরি করেছিলেন। যাক, অল অর্গানিজমস আর মেড অফ ওয়ান অর মোর সেলস। সকল অণুজীবগুলো বা এর মধ্যে জীবও বলা যেতে পারে একটি বা একাধিক কোষ দ্বারা গঠিত। এবং দেখো দ্বিতীয়টি হচ্ছে কি, সেলস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ লাইফ। একটা বিল্ডিং তৈরি করতে দেখো তোমার একদম সবচেয়ে ছোট যে এককটা লাগে সেটা হচ্ছে কি, ইট। সেখানে ইট বলতে এখানে ব্লক বোঝানো হয়েছে। তো একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে ইটগুলোর দরকার হয়, অনেকগুলো ইট মিলে একটা বিল্ডিং, তো এরকম অনেকগুলো কোষ মিলে একটি দেহ। এবং এই দুটো থিওরি কে দিয়েছেন থিওডর সোয়ান। এবং তৃতীয় নম্বরে দেখো অল সেলস কাম ফ্রম এক্সিস্টিং সেলস, এটি রুডলফ ভির্চো বলেছেন। এরপর দেখো উৎকৃষ্ট সেল থিওরি অর্থাৎ প্রাথমিক অবস্থায় আর কি, এর উপরই বেস করে আধুনিক কোষতত্ত্ব নির্মিত হয়েছে। যাক, দেখো অল প্ল্যান্টস আর মেড অফ সেলস, এটি কি বলেছেন স্লাইডেন। মনে রাখার সুবিধার্থে এরকম করা হলো। এবার দেখো থিওডর সোয়ান কি বলেছেন, তোমরাই বলো, অল অ্যানিমালস আর মেড আপ অফ সেলস। এরপর রুডলফ ভার্চো কি বলেছেন, সেলস কাম ফ্রম সেলস। এরপরে আরেকটু নজরদারি করি, সেটি হচ্ছে কি, একদম শেষের দিকে আমরা চলে এসেছি সেল থিওরি। অল অর্গানিজমস আর মেড আপ অফ ওয়ান অর মোর সেলস, ব্র্যাকেটে কি, মেবি এ সিঙ্গেল সেল অর মেড আপ অফ মেনি সেলস। কিছুক্ষণ আগে এটাই বলা হয়েছে। দ্বিতীয় দেখো দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড অর্গানাইজেশন ইন দ্য অর্গানিজমস। তো এক্ষেত্রে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। এবং পরবর্তী দেখো নিউ সেল অ্যারাইজ অনলি, মানে নতুন বা অপত্য কোষ তৈরি হয় বা আবির্ভূত হয় অনলি ফ্রম দ্য লিভিং সেলস বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে। তো এখন আমরা কনক্লুশনে কি আসতে পারি, যে সেল থিওরি বা কোষ মতবাদের ক্ষেত্রে বা কোষতত্ত্বের ক্ষেত্রে কোষ হলো জীবের বংশগত ও কার্যগত একক গেল একটা। এরপর কোষ হলো মানে যেটাকে বলতে পারি কোষ হলো জীবনের মৌলিক একক। এরপরে কোষ হলো বংশগতীয় একক। এবং পুরাতন কোষ বিভাজনের মাধ্যমে সকল কোষের উদ্ভব ঘটে। আর এসব ক্ষেত্রে তোমরা যতটা প্র্যাকটিস করবে অতটা ভালোভাবে এটা তোমাদের মনে থাকবে। এবং নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয়, নিশ্চয়ই তোমরা স্বাস্থ্য বার্তা সম্পর্কে অবগত আছো, তোমরা সেগুলো পালন করবে।